সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের কাছে, আপনাদের সাথে আপনাদের কাছে। সবাইকে মেরি ক্রিসমাস, ক্রিসমাসের শুভেচ্ছা। স্পেশালি যারা খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন তাদের জন্য রইল শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার অগ্রিম সবাইকে জানিয়ে রাখছি। গত সপ্তাহে যখন অনুষ্ঠান করছিল তখন আমি বলেছিলাম, অনেকে জানতে চেয়েছিলেন হাউজিংয়ের ব্যাপারে। হাউজিংয়ের রিপোর্ট কিছুটা আসলেও তার অনেক রদবদল সামনে হতে যাচ্ছে বলে আমি মনে করি। তার সব রকম ইঙ্গিত আমাদের কাছে আছে। আজকের অনুষ্ঠানটি বেশ সুন্দর করে সাজানো আপনাদের জন্য একটি ভালো ধারণা হয়ে যাবে হাউজিং মার্কেট নিয়ে, এবং হাউজিং মার্কেটের আপডেট থেকে শুরু করব। তারপরে থাকবে ইমিগ্রেশনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি মনে করি সবার কাজে লাগবে। কাজে চলুন শুরু করি আজকের অনুষ্ঠানটি। হাউজিং মার্কেট ইজ ফেসিং ট্রাইফ্যাক্টর, যেটিকে আমরা বলি তিনটি সমস্যা এই মুহূর্তে ফেস করছে। ওকে, উই হ্যাভ নাম্বার 1 হাই হাউজিং প্রাইস, বাড়ির দাম খুব বেশি। নাম্বার 2 হাই মর্গেজ রেট, এবং নাম্বার 3 নট মেনি হাউজেস ফর সেল, ইনভেন্টরি অর্থাৎ ইনভেন্টরি কম। In response, the Federal Reserve Bank, just cut the interest rate for the third straight time in 2025. And অনেকেই আশা করছেন, আমি জানি আপনাদেরও অনেকেই আশা করছেন, যে এটির কারণে মর্গেজ রেট হয়তো কমে আসবে, will make housing a little bit more affordable, এরকম অনেকেই মনে করছেন। ওয়েল, দ্য ফেডারেল রিজার্ভের যে লাস্ট মিটিং হয়ে গেল, তারা এই ব্যাপারে রেসপন্ড করেছেন, তারা এই ব্যাপারে কথা বলেছেন। সো আমি বলবো চলুন ভিডিওটি দেখে নেই, কিন্তু ডোন্ট গেট ইউর হোপস ভেরি হাই। চলুন ভিডিওটি দেখি। Yeah, so the housing market faces some really significant challenges, and I don't know that a 25 basis point decline in the federal funds rate is going to make much of a difference. Okay, so ফেডারেল ফান্ডস রেট যেটি আছে 25 বেসিস পয়েন্ট কমেছে তৃতীয়বারের মতো, এটি উইল নট মেক মাচ অফ এ ডিফারেন্স ওনারা বলেছেন। কারণ আপনারা অনেকে আমি জানি আশা করছেন যে 6% প্লাস আছে, এটি হয়তো খুব দ্রুতই কমে আসবে 2%, 3%। প্লিজ ডোন্ট গেট ইউর হোপ দ্যাট হাই। কমবে, কিন্তু 2%, 3%, ইভেন 4%, উইল টক অ্যাবাউট দিস। কিছুক্ষণের মধ্যে আমরা আরও ডিটেলস আলোচনা করবো। নাও, দিস ইজ ওয়েন ডিফারেন্ট থিংস গেট ইন্টারেস্টিং। অন্যান্য জিনিসও খুব ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায় এই সব কথা যখন আমরা শুনি বা এইসব আলোচনা আমরা শুনি। তার কারণ হচ্ছে চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অ্যাকচুয়ালি অ্যাড্রেসেস দ্য ইস্যু। এই ইস্যুটা তারা অ্যাড্রেস করেছেন এই রিসেন্ট হাউজিং মার্কেট নিয়ে, এবং বলেছেন দ্যার আর 2 রিজনস, দুইটি কারণ আছে। যে দুটি কারণে হাউজিং মার্কেট এখন আনঅ্যাফোর্ডেবল, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে অনেকেরই। দেয়ার নাম্বার 1 ইজ মানুষ যারা বাড়ি আছে যাদের, তারা সেল করছে না, দে আর নট সেলিং হাউসেস। এবং নাম্বার 2, দ্য রিজন তারা কেন পিপল আর নট সেলিং দেয়ার হাউসেস, কেন তারা তাদের বাড়ি বিক্রয় করছে না, তার কারণ হচ্ছে তারা যে মর্গেজ রেট দিচ্ছেন, ইটস ভেরি চিপ মর্গেজ রেট, 2%, 3%, 3.5%। চলুন ভিডিওটি দেখে নিই। Housing supply is low. Many people have very, very low rate mortgages from the pandemic period, and they kept refinancing and caught the really low, so it's made expensive for them to move. তারপর উনি কথা বলে চলেছিলেন বিভিন্ন সময়, বলেছেন যে হাউজিং মার্কেট প্রবলেমটা হচ্ছে সো বিগ যে এটি আসলে ইট গট টু আ পয়েন্ট, এমন একটি সময় অবস্থায় পৌঁছেছে যেখানে ফেডারেল রিজার্ভ যারা কন্ট্রোল করে ইন্টারেস্ট রেট, তারা আসলে এটি ফিক্স করতে সামর্থ্য নয়। দে নো লঙ্গার ক্যান ফিক্স অর সলভ দ্য হাউজিং মার্কেট। লেটস টেক আ লুক। We can raise and lower interest rates, but we don't really have the tools to address, a secular housing shortage, a structural housing shortage. Now, why it is interesting? The reason why this is so interesting, তার কারণ হচ্ছে a lot of these issues such as high price, বাড়ির দাম, high mortgage rate, এবং low supply, যেটি আমরা এখন দেখছি হাউজিং মার্কেটে টুডে, ইটস অরিজিনালি আসলে তৈরি হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, ডিসিশন যেটি নিয়েছিল ফেডারেল রিজার্ভ ব্যাংকের কারণের, অথবা তাদের যে ডিসিশনগুলি ছিল তার কারণেই আজকের এই অবস্থায় আমরা পৌঁছেছি। অ্যান্ড দেন অন দ্য আদার হ্যান্ড, ফেডারেল রিজার্ভ অ্যান্ড দ্য গভর্নমেন্ট তারা কাজ করছেন একটি টু ফিক্স দ্য প্রবলেম অফ দ্য হাউজিং মার্কেট, যেটি আসলে অরিজিনালি তারাই তৈরি করেছেন বাই দ্য ফেডস, রাইট? অ্যান্ড নাও দ্য ফেডারেল রিজার্ভ অলসো আরও বলছেন যে উই ডোন্ট থিঙ্ক, আমরা মনে করি না যে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। সো লেট মি ব্রেক অল দিস ডাউন। এর অর্থ কি, এটা একটি ব্রেক ডাউন করা উচিত প্রথমে, তারপর আমরা বুঝে যাবো আমরা কোথায় আছি। নাও আমরা যদি আপনি
ওকে, অন স্ক্রিনে ডিসপ্লেটি আপনারা যেটা দেখছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমরা স্বাভাবিকভাবে আমরা যখন প্রোগ্রাম তৈরি করি আপনাদের জন্য, তখন আমরা চেষ্টা করি সুন্দর করে সহজ করে উপস্থাপন করার জন্য, যাতে সবাই বুঝেন। না, যেই অনস্ক্রিন ডিসপ্লেটি আপনারা দেখছেন এখন, এটি দুই ভাগে ভাগ করা। বাঁ দিকের অংশটি নিয়ে আমি আলোচনা করবো এখন, পরেরটা ডান দিকে নিয়ে পরে আলোচনা করবো। নাও, যদি আপনি 2019 সালে কোনো বাড়ি ক্রয় করে থাকতেন, মিডিয়ান অ্যাভারেজ একটি বাড়ি, তাহলে মোটামুটি এটির দাম পড়তো $2,88,000। ওকে, এবং আপনি যদি 30 ইয়ার্স ফিক্সড মর্গেজ রেট নিতেন, সেই সময় আমরা ধরে নিই 4% রেটে, এবং আপনি 20% 20% ডাউন পেমেন্ট করেছেন, তার অর্থ হতো আপনার মান্থলি পেমেন্ট অফ দিস হাউস হতো $1,099। ক্যান ইউ বিলিভ ইট? $1,099। নাও ফাস্ট ফরওয়ার্ড টুডে, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হোম প্রাইসেস আকাশচুম্বী হয়ে গেছে, রকেটের মতো বাড়ছে। সারাপ 60%। 2019 সাল থেকে এখন পর্যন্ত বাড়ির দাম বেড়েছে 60%। ওকে, না 2019 কিন্তু খুব বেশি আগের কথা না, উই আর টকিং অ্যাবাউট 6 ইয়ার্স এগো। ওকে, যার অর্থ হচ্ছে এক্স্যাক্ট দ্য সেম হাউস, যেই বাড়িটি আপনি ক্রয় করেছিলেন সেই সময় বা ক্রয় করতেন $2,88,000 দিয়ে, সেম এক্স্যাক্ট অ্যাভারেজ হাউসটি আপনাকে এখন ক্রয় করতে হবে $4,60,000 দিয়ে। আমরা ধরে নিই আপনার মর্গেজ রেট 6% APR, 30 ইয়ার ফিক্স, অ্যাকচুয়ালি লোয়ার দেন পিক। 6% যদি আপনি পেয়ে থাকেন এখন, তাহলে আমি বলবো যে হাই রেটের চেয়ে আপনি বেশ ভালো রেটে পেয়েছেন। নট টু লং আগে, দ্যাট মিনস মান্থলি মর্গেজ রেট আপনি যেটা হবে, আপনি ধরে নিলাম 20% ডাউন পেমেন্ট দিয়েছেন, তাহলে আপনার মান্থলি পেমেন্ট হবে $2,200। আই এম নট কাউন্টিং other things such as insurance, such as property taxes, এই সব কিছু বাদ দিয়ে আমরা ধরে নিই $2,200। নাও হাউজিং প্রাইস বেড়েছে 60%, মান্থলি মর্গেজ বেড়েছে, মর্গেজের পেমেন্ট বেড়েছে 100%। আপনি যদি খেয়াল করে থাকেন, $1,199, $2,200, এক্স্যাক্টলি ডাবল হয়ে গেছে, 100% বেড়েছে। বাট অ্যাভারেজ ইনকাম ইন দ্য US, আমেরিকাতে এতটি কিন্তু বাড়েনি। মর্গেজ বেড়েছে 100%, অ্যাভারেজ ইনকাম আসলে বেড়েছে লেস দেন 25%। ওয়েজেস যেটি লেখা আছে নিচে আপনি দেখবেন। ইন দিস ডায়াগ্রাম, what is known as K-shaped recovery, যেটাকে বলা হয় K-shaped recovery, আমি ইতিপূর্বে এই ব্যাপারটিতে আপনাদের সাথে কথা বলেছি, যেখানে একদিকে ওনার্স যারা ধনী অথবা যারা বাড়িটারি ওন করেন, তারা কিন্তু ধনী লোক। আরেকদিকে আছে while the workers on our economy, আমার যারা আছে লেবার, প্রতিদিনের কাজ করে খেয়ে চলি, যারা এই অর্থনীতিতে আছে, এই দুইটি অংশে ভাগ করা, রাইট? নাও এটি যখন আমরা দেখব, তখন এই ধনীরা এই K-shaped ইকোনমিতে আরো ধনী হতে থাকেন, দরিদ্র আছে খেটে খাওয়া মানুষ আরো দরিদ্র হতে থাকে। This is the K-shaped economy. So economy on the top overall in the US and everywhere, যখন K-shaped ইকোনমিতে ঢুকে মনে হবে যে অর্থনীতি তো ভালো চলছে, জিডিপি তো ভালো আছে, স্টক মার্কেট ইজ ডুইং গুড, ব্যাংকস আর ডুইং গুড, কিন্তু আপনি আমরা কিন্তু টানাপোড়েনে থাকবো। দিস ইজ দ্য সিমটম অফ K-shaped economy. Now, জেরোম পাওয়েল, যিনি চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, রিসেন্টলি বলেছেন যে I don't think this is a very sustainable anymore. উনি মনে করেন না এইভাবে বেশি দিন চলতে পারে। চলুন শুনে নেই উনি কি বলছিলেন। Asset values, housing values, and securities values are high, and they tend to be owned by people more at the higher end of the income and wealth. So, as how sustainable it is, I don't know. Now, really hammer this point home. যদি সত্যিকার অর্থে আমরা বুঝতে চাই যে এই সমস্ত জিনিসের অর্থ কি, আমরা যদি আবারও সেই চিত্রটি দেখি 0001, ওকে, যেটি আপনারা দেখছেন, হোম প্রাইসেস আর আপ, হোম প্রাইস বেড়েছে 60% গত 5-6 বছরে। দ্য কস্ট অফ হোমস টু ওন, আপনি ওন করতে এর খরচ বেড়েছে 100%, অর্থাৎ আপনার মর্গেজ। দ্য S&P 500, আমি স্টক মার্কেটের কথা বলছি, মিনিং দ্য স্টক মার্কেট, এটি কিন্তু বেড়েছে 125% ওভার লাস্ট 6 ইয়ার্স। ওকে, সো আপনার যে বাড়ি কিনতেন $2,88,000 দিয়ে, সেটা এখন $4,60,000। আপনি $1,100 দিতেন, $1,100 ইন জেনারেল, সেখানে আপনি $2,200 দিচ্ছেন। আপনার ইনকাম বেড়েছে মাত্র 25%, কিন্তু আপনার বাড়ির ভ্যালুয়েশন অর্থাৎ মর্গেজ বেড়েছে 100%। At the same time, S&P অর্থাৎ স্টক মার্কেট বেড়েছে 125% গত 6 বছরে, while income haven't kept up with any of it, and that is why again এটা খুবই গুরুত্বপূর্ণ
ইউ অ্যান্ড আস টু বি অ্যান ইনভেস্টর। অ্যান্ড আমি বলছি না আপনাকে ইনভেস্টর হতে হবে, বাট আপনাকে জানতে হবে কীভাবে আপনি ইনভেস্ট করবেন, কীভাবে আপনি অর্থ কামাবেন। বাই দ্য ওয়ে আমি বলে রাখি, সেদিন আমার সাথে একজনের সাথে দেখা হলো, উনি বললেন যে আমি অরাকল কিনেছি, উনি কিনেছেন 500টা, বাট এটি কেনার পরে উনি এটির দাম কমে এসেছে। আমি তাকে বলেছি দিস নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ইটস এ ভেরি স্ট্রং কোম্পানি, নাও দের ইজ এ ব্যাড নিউজ অ্যাবাউট অরাকল, এটি নাম নেমেছে কিন্তু এটি উপরে যেতে বাধ্য, কারণ দিস ইজ ভেরি স্ট্রং। সো ইউর মানি ইজ স্টাক ফর নাও, বাট ইউ আর গোয়িং টু বি জাস্ট ফাইন। বাট অনেকে প্রশ্ন করেন আমি কি কিনবো, এনভিডিয়া কিনবো, এভিজিও কিনবো, আমি টেসলা কিনবো? দ্যাটস এ রং কোয়েশ্চেন। দ্যাটস নাও, এইভাবে স্টক মার্কেটে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে জানতে হবে আপনি কোন ধরনের ইনভেস্টার। আর ইউ আর প্যাসিভ ইনভেস্টার আর ইউ ওয়ান্ট এ ক্যাশ ফ্লো? এটি নিয়ে আরেকদিন কথা বলবো, বাট এনিওয়ে চলুন। সো আপনি বুঝতে পারছেন, দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু বিকাম ইনভেস্টার। তার কারণ হচ্ছে আওয়ার ইকোনমি, এই যে অর্থনীতি আমাদের সিস্টেমটি আছে, ডিজাইন করা হয়েছে এমনভাবে, যেই ডিজাইনে যারা ইনভেস্ট করে থাকেন, ইট কুড বি রিয়েল এস্টেট, ইট কুড বি স্টক মার্কেট, ইট কুড বি সামথিং এলস, তারাই এই রিওয়ার্ডটি পেয়ে থাকেন। Our economic system is designed to reward investors. And this, এই ট্রেন্ডটি স্লো হওয়ার কোনো লক্ষণ আমি এখন পর্যন্ত দেখছি না এবং দেখব বলে মনে হচ্ছে না। This trend is not slowing down at all. So, this is the problem we have right now. হাউজিং মার্কেটের কথা বলছে, আবার ফেরত গেলাম, এবং দ্য ফেডারেল রিজার্ভ no longer কোনোভাবে আর পরোক্ষভাবে বলছেন না, দে না এমপ্লয়িং এনিমোর, যে তারা বলছেন যে উই ক্যান ফিক্স দ্য প্রবলেম। তারা এটি আর মানে সরাসরি বলছেন উই ক্যানট ফিক্স দ্য প্রবলেম, বাট হাউ ডু উই গেট দিস প্রবলেম ইন দ্য ফার্স্ট প্লেস? আমরা আসলাম কিভাবে এই জায়গাটাতে? যে চিত্রটি আপনারা এখন দেখছেন অন স্ক্রিনে, লেটস গো ব্যাক টু দিস অ্যাগেন। সো যেটি হয়েছিল বিটুইন 2019 এবং 2025, তার কারণ হচ্ছে 2020 যখন প্যান্ডামিক হিট, ওয়ান অফ দ্য ফার্স্ট থিং ফেডারেল রিজার্ভ কী করলো, কাট দ্য ইন্টারেস্ট রেট অল দ্য ওয়ে ডাউন টু 0। ওকে, দে কাট দ্য ইন্টারেস্ট রেট অল দ্য ওয়ে ডাউন টু 0% করে দিল। নাও অ্যান্ড দিস ব্রট ডাউন দ্য মর্গেজ রেট, ফলশ্রুতিতে মর্গেজ রেট চলে আসলো তার লোয়েস্ট লেভেলে অ্যান্ড উই হ্যাভ এভার সিন ইন রিসেন্ট হিস্ট্রিতে। অ্যান্ড এইটির কারণে এভরিবাডি, আপনি, আমি, মাই মাম, ইয়োর মাম, সবাই আক্ষরিক অর্থে একটি বাড়ি ক্রয় করতে চাচ্ছিলেন। কেন? 0% ডাউন পেমেন্ট, 0% ইন্টারেস্ট রেটে বাড়ি কেনা যাচ্ছিল তখন। অ্যান্ড সো নাও উই হ্যাড দিস হিউজ ফ্লাড, ব্যাপক আকারে মানুষ চলে আসলো হাউজিং মার্কেটে, আ হিউজ ফ্লাড অফ ফায়ার ফর দ্য হাউসেস, বাট নট দ্যাট মেনি হাউসেস ফর সেল। সেই পরিমাণ বাড়ি কি ছিল মার্কেটে বিদ্যমান? নো। ওকে, দ্য কনস্ট্রাকশন স্টপ। আপনার মনে আছে প্যান্ডামিকের সময় সব রকম কনস্ট্রাকশন থেমে গিয়েছিল ডিউরিং দ্য প্যান্ডামিক। অ্যান্ড দ্য পিপল, আপনি আমি সবাই কিন্তু খুব ভীত ছিলাম যারা বাড়িতে ছিলাম। উই ওয়ার নট সেলিং হাউস, আমরা বাড়ি কিন্তু বিক্রয় করছিলাম না, কিন্তু মর্গেজ রেট ডাউন, ইন্টারেস্ট রেট ডাউন, some cases 0% down, 2-3% down payment বাড়ি কেনা যাচ্ছে। There weren't too many houses for sale, but everybody, সবাই, আপনি আমি, wanted to buy a house. Now we have bidding wars. কি ধরনের bidding wars? একটি বাড়ির জন্য 10 জন প্রতিযোগিতা করছেন, they are fighting with money to buy this house. And মানুষ কি করছিল তখন? 30,000, 40,000, $1,00,000 বেশি দিয়ে বাড়ি ক্রয় করছিলেন। They were paying hundreds of thousands of dollars over asking price. যে প্রাইসটি চাওয়া হচ্ছে তার উপরেও 30, 40, 50, $100,000 বেশি দিয়েও মানুষ করেছিলেন, এবং সেই সময় সেটি করেছিলেন উইদাউট এ কন্টিনজেন্সি প্ল্যান অর উইদাউট এ ব্যাকআপ প্ল্যান। আপনি যদি একজন গ্রাফ টাইপের মানুষ হয়ে থাকেন বা সচক্ষে দেখা বিষয়টা, লেটস টেক লুক এট দিস গ্রাফ, যেটি হচ্ছে রাইট হিয়ার। আপনি যেটি দেখছেন, দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট রেটস ইজ ডাউন টু 0 পয়েন্ট ওই সময়ে। ওকে, অ্যান্ড ইউ ক্যান সি দ্য হাউস প্রাইস শুট আপ, বাড়ির দাম বেড়ে গেছে ওই সময়, দ্য ফাস্টেস্ট রেট এভার ইন দ্য রেকর্ডেড হিস্ট্রি। অ্যাজ সুন অ্যাজ দ্যাট হ্যাপেন, যেই মাত্র এটি হলো, not to project what's going to happen in 2026, আমি বলছি না কি হতে যাচ্ছে 2026, তারপর কিন্তু যেই সময় এটি 0 করে দেওয়া হলো, বাড়ির দাম উপরে উঠা শুরু করলো, আকাশচুম্বী হওয়া শুরু।
ওকে, তো আপনাকে যেটা বুঝতে হবে, আমাদেরকে যেটা বুঝতে হবে, হোয়াট মুভস হাউজিং প্রাইস, কী কারণে বাড়ির দাম বাড়ে, এবং রিয়েলি এনি অ্যাসেট প্রাইস, যে কোনো জিনিসের মূল্য কেন বাড়ে। বাড়ার কারণ হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। আপনি ওয়েন ইউ হ্যাভ মোর বায়ার্স, আমি যখন বাই করার জন্য বাড়ি খুঁজছি কিন্তু সেলারের পরিমাণ কম, তখন অ্যাসেট প্রাইস বাড়তে বাধ্য, দ্য প্রাইস গোজ আপ, হাউজিং প্রাইস গোজ আপ। যখন ইউ হ্যাভ মোর সেলারের সংখ্যা বেশি, অর্থাৎ বাড়ি বিক্রয়যোগ্য বাড়ির সংখ্যা বেশি কিন্তু বায়ারের সংখ্যা কম, তখন কি সেলাররা প্রতিযোগিতা করে একে আরেকজনের সাথে, কি করে তারা দাম কমিয়ে নিয়ে আসেন। হাউ ডু দে ডু দ্যাট? when more sellers than buyers, they pull the price lower, বাড়ির দাম কমিয়ে নিয়ে আসেন। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে 3 factors that are going to be that will influence supply and demand, যেটির কারণে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের ইনফ্লুয়েন্স হয়ে থাকে, এবং গেট দ্য আইডিয়া where the housing market can go from here. Okay, there are one number, they're number one. আমি ডান দিকের কথা বলছি, সেই সেম চরিত্র, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড নিয়ে কথা বললাম। এখন আসবে প্রথম কথা হচ্ছে অর্থনীতি, নাম্বার 2 ইনভেন্টরি অফ দ্য হাউসেস, কি পরিমাণ বাড়ি বিক্রয়যোগ্য বাড়ি আছে মার্কেটে সেলার জন্য, এবং নাম্বার 3 মর্গেজ রেট। লেটস স্টার্ট উইথ ইকোনমি, অর্থনীতি দিয়ে শুরু করি। এইটি হচ্ছে, ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড বাই দ্য ওয়ে উইথ হাউজিং প্রাইস। অর্থনীতি এবং বাড়ির দাম হাতে হাত ধরে চলে। বাট যে পরিমাণ ডিম্যান্ড এই মুহূর্তে আছে মার্কেটে বাড়ি ক্রয় করার জন্য, ওকে, উইথ দ্য পিপলস ডিম্যান্ড টু বাই হাউস, তার কারণ হচ্ছে ইউ মাইট থিঙ্ক, অনেকে মনে করবেন যদি বাড়ির দাম এত বেশি হয়ে থাকে কেউই তো বাড়ি কিনবে না, দ্য হাউস প্রাইসেস আর সো রিয়েলি হাই, নো ওয়ান ইজ গোইং টু বাই এ হাউস, রাইট? উইচ ইজ নট ট্রু। এটি বাংলাদেশি কমিউনিটিতে যারা আছেন তারা তো সবাই এটি বিশ্বাস করবেন, এবং এটা বড় বড় পত্রিকায় আসে, আমি দেখি এবং হাসি, কারণ ইট ইজ নট ট্রু আমাদের জন্য এবং অন্যান্য মার্কেটের জন্যও। মানুষ বাড়ি কিনবে যদি তারা এটি অ্যাফোর্ড করতে পারে, ওর যদি তারা কোয়ালিফাই করে লোনটির জন্যে, ইফ দে ফিল, এবং তারা যদি মনে করে যে অর্থনীতি ঠিকই আছে, আমি চালিয়ে নিতে পারবো, দে ইকোনমি কুড সাপোর্ট ইট। তার কারণ হচ্ছে ইভেন থ্রু 2024 যখন হাউজিং প্রাইস রেকর্ড ব্রেকিং ছিল, হাই ছিল, মানুষ কিন্তু তখনও বাড়ি কিনেছে লাইক ক্রেজি। কেন? তার কারণ আমরা যারা বায়ার ছিলাম আছি, তারা বিশ্বাস, আমরা অনুভব করছিলাম যে হাউজিং মার্কেট বাড়তেই থাকবে, এটির প্রাইস কখনো কমবে না, এবং তাই তো হচ্ছে, রাইট? বিকজ পিপল ফেল্ট লাইক দ্য জবস সিকিউর, আমার যে কাজটি আছে এটি সিকিউর আছে, আমি ইনকাম হয়ে যাবে। অ্যান্ড বিকজ উই আর গেটিং কোয়ালিফাইড, আমি তো লোনের জন্য অ্যাপ্লাই করেছি, আমি কোয়ালিফাইও হয়ে গেছি। জাস্ট বিকজ ইউ ক্যানট অ্যাফোর্ড ডাজন্ট মিন যে মানুষ কিন্তু বাড়ি কিনবে না। আনফর্চুনেটলি দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকার এটি রিয়ালিটি। আমরা সাধারণ মানুষরা উই বাই থিংস, আমরা ক্রয় করি সব জিনিস, যে সমস্ত জিনিস যেটা অনেক সময় উই ক্যানট ইভেন অ্যাফোর্ড ইট, অ্যান্ড প্রবাবলি সম্ভবত উই শুড নট ইভেন ট্রাই টু অ্যাফোর্ড ইট। অনেকে হয়তো রাগ করবেন, বাট আমরা জানি অনেকে আছেন গুচি ব্যাগ $5,000 $10,000 কিনছেন। আমি বলছি না অনেকের সামর্থ্য, যাদের আছে তাদের তো আছেই, অনেকে আছে নেই, ক্রেডিট কার্ড করে কিনছেন, কিন্তু এটা দিস বিকেম দ্য আমেরিকান স্টাইল। সো অ্যাফোর্ড করার সম্ভাবনা না থাকলেও, সামর্থ্য না থাকলেও আমরা এটা করে থাকি। বাট ইফ দ্য ব্যাংক ইজ গোয়িং টু রাইট ইউ আ চেক, give you a credit card, people will buy house. যদি ব্যাংক আপনাকে অ্যাপ্রুভ করে আপনি বাড়ি তো কিনবেন। সো অ্যাজ লং অ্যাজ পিপল ফিল সিকিউর, যে পর্যন্ত আপনি সিকিউর ফিল করবেন আপনার ইনকামের ব্যাপারে, দেয়ার ইনকাম, অ্যান্ড আপনি কোয়ালিফাই করেন হাউজিং লোনের জন্যে, মানুষ বাড়ি ক্রয় করতে থাকবে, ইভেন ইফ দ্য প্রাইস ইজ আউটসাইড অফ দেয়ার বাজেটের বাইরে থাকলেও তারা ক্রয় করবে। আমি করছি এবং করতে থাকবো। নাম্বার 2 ইনভেন্টরি, সাপ্লাই, কি পরিমাণ বাড়ি বিদ্যমান আছে মার্কেটে বিক্রয়যোগ্য। নাও এখানে কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে, কাপল অফ ডিফারেন্ট থিংস। নাম্বার 1, পিপলস ইন্টারেস্ট ইন সেলিং দেয়ার হাউস নাম্বার 1 ইজ মানুষকে ইন্টারেস্টেড কিনা তাদের যে বাড়িটা আছেন এটি সেল করার ব্যাপারে, রাইট? ইন দ্য ইউএস ইউজুয়ালি যারা প্রথমবার বাড়ি কিনেন এটি 10 বছরের বেশি রাখেন না, 10 বছরের মধ্যে সেল করে দেন, অন্য একটি জায়গায় যান। তার কারণ আরেকদিন হয়তো ব্যাখ্যা করবো। এবং জেরোম পাওয়েল, দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, উনি বলছেন যে উই হ্যাভ এ লট অফ পিপল, আমাদের অনেকেই মানুষ আছেন যারা 2.8%, 2.3%, 3.5% দুঃখিত, মর্গেজ রেট দিয়ে বাড়ি কিনেছেন, এবং
এটি অত্যন্ত কম, আমরা বলি লক ইন ইফেক্ট। দে ডোন্ট ওয়ান্ট টু সেল দেয়ার হাউস। অফকোর্স তারা কেন সেল করবেন? তারা যদি সেল করেন, নতুন একটি বাড়ি ক্রয় করতে হলে তাকে 6% দিয়ে কিনতে হবে। ওকে, সো দে ডোন্ট ওয়ান্ট টু সেল দেয়ার হাউস বিকজ দে ইফ দিস, তারা যদি বিক্রয় করেন তাদেরকে 6% 7% মর্গেজে কিনতে হবে। ইউনো দে আর নট লিভিং, যার কারণে তারা এটি করছেন না এবং বেরো হচ্ছে না। দিস ইজ ওয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ কারেন্টলি কনসিডারিং। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন যে প্ল্যানটি আছে এটিকে বলে পোর্টেবল মর্গেজ প্ল্যান, পোর্টেবল মর্গেজ। ওকে, যেটি আপনারা দেখছেন। আমি ইচ্ছে করে এই ব্যাপারটি এবং তাদের আরেকটি প্ল্যান আছে 50 ইয়ার্স মর্গেজ, ইচ্ছে করে কথা বলিনি কারণ আগামী বছর শুরুতে এই কথাগুলো বলবো এবং ডিটেলসে বলবো। নাও which is if you can ওকে, আপনি ইউ ক্যান কিপ দ্য সেম মর্গেজ রেট। আপনি যে মর্গেজ রেটটা আছে, ধরুন আপনার মর্গেজ রেট, আপনি যে বাড়িতে আছেন এটি কিনেছিলেন, আপনি 2% মর্গেজ রেটে কিনেছিলেন, 2% ইন্টারেস্ট রেটে। আপনি নতুন বাড়িতে মুভ করতে পারবেন নতুন একটি মর্গেজ নিয়ে, এবং আপনি যখন যাবেন সেই বাড়িতে আপনার যে মর্গেজটি আছে এটিকে বলে পোর্টেবল মর্গেজ। আপনি কিন্তু ওই 2.5% অথবা 3.5% যে মর্গেজটি আপনার ছিল সেইটাতেই অ্যাপ্রুভ হবে আপনার নতুন লোনটি। বাট জাস্ট নো দ্যাট ইট ইজ অন দ্য ডেস্ক। আপনাদের জেনে রাখা ভালো, এইটি এই মুহূর্তে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের ডেস্কে বসে আছে, পটেনশিয়ালি টু বি সামনে আগামী বছরের 2026-এর জন্য। বাট দ্য আদার পার্ট, অন্য আরেকটি পার্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে ইনভেন্টরি, অলসো হ্যাজ টু ডু উইথ কনস্ট্রাকশন অফ দ্য হাউসেস। ইনভেন্টরির সাথে এবং নতুন বাড়ি তৈরি করার ব্যাপারটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাইট নাও উই আর এন্টারিং, আমরা ঢুকতে যাচ্ছি, পদার্পণ করতে যাচ্ছি 2026 সালে। অ্যান্ড আপনারা দেখবেন যে কনস্ট্রাকশন ওভারঅল বেড়েছে ইন দ্য ইউএস, বাট বিল্ডার্স তারা কিন্তু এখন কনসার্ন, তারা সন্দিহান আমেরিকার অর্থনীতি নিয়ে। তারা ভেরি কশাস, খুব সাবধানীভাবে এগোচ্ছেন নতুন করে বাড়ি বিল করবেন কিনা। আমি কিন্তু একটি দুইটি বাড়ির কথা বলছি না, এগুলি কিন্তু ম্যাসিভ প্রজেক্ট থাকে। ওকে, নাও হাউএভার দিস ইজ ওয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অলসো, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবারও নতুন একটি প্রেশার তৈরি করেছেন বিল্ডারদের জন্য। তারা বলছেন, হেই লিসেন, তোমরা বাড়ি বিল করো, কেন তোমরা বিল করছো না? ওকে, নাও হাউ মাচ দিস প্রেশার, কতটা কাজে লাগবে অ্যাকচুয়ালি টু, যার কারণে বিল্ডাররা ফোর্সড হবেন নতুন করে বিল করতে, নতুন বাড়ি বিল করতে, আই ডোন্ট নো। বাট দিস ইজ হোয়াট উই আর সিইং রাইট নাও, এটি আমরা এখন দেখছি। বাট আ লট অফ হোম ওনার্স, অনেক যে হোম ওনার আছেন, আপনার আমার মতো অনেকে আছেন, আমরা এই মুহূর্তে বাড়ি বিক্রয় করতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু সেল আওয়ার হাউস। তার কারণ হচ্ছে উই ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্য মর্গেজ রেট। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মে ওয়ার্ক, কারা কাজ করছেন, হয়তো বা পাস করতে পারবেন এই পোর্টেবল মর্গেজ টু মেক ইট ইজিয়ার। ওকে, সো অ্যান্ড মোর ইন্টারেস্টিং, আরও বেশি ইন্টারেস্টিং হচ্ছে ব্যাপার হচ্ছে ফর পিপল যারা আছেন তারা বাড়ি বিক্রয় করতে চান তাদের জন্য। সো তারা হয়তো আগ্রহী হবেন বিক্রয় করে, সেম লো মর্গেজ ইন্টারেস্টে তারা হয়তো আরেকটা বাড়ি দিতে পারবেন অথবা অন্য কিছু করবেন। ওকে, অন দ্য কনস্ট্রাকশন সাইড আমরা দেখছি আরও বেশি কনস্ট্রাকশন হচ্ছে, ইতিপূর্বে যেটি কনস্ট্রাকশনের আন্ডারে ছিল তার চেয়ে বেশি পরিমাণ বাড়ি তৈরি হচ্ছে। বাট উই আর সেইং, আমরা যে বলছি উই আর প্রেশার্ড, we are pressured by Trump administration to say, hey, build even more housing. এটা তারা বিল্ডারদের উপরে প্রেশার তৈরি করছেন। সো দিস ইজ এ গুড সাইন, বাট এটি কি করবে, হোয়াট ইজ ইট গোইং টু ডু, আই ডোন্ট নো। মানে এই প্রেশারটা কি সত্যিই কাজ করবে কিনা, আই ডোন্ট নো। ওকে, এভাবে কাজ করে না ম্যাক্সিমাম সময়। বাট দোজ আর দ্য কনসার্নস, এই সমস্ত কনসার্নের কারণে যারা আছে, উই স্টার্ট বিল্ডিং হাউজিং অ্যান্ড উই সি, কারণ যে এই প্রেশারে যদি বিল্ডাররা বিল করা শুরু করেন বাড়ি, তারপরে তারা যে ব্যাপারটিতে কনসার্ন সেটি হচ্ছে 2026 সালে, 2027 সালে, 2028 সালে কোন সময় রিসেশনটি আসছে। আর যদি রিসেশনটা এসে থাকে তখন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, রাইট? আর উই গোয়িং টু লুজ মানি, বিল্ডারদের কথা বলছি, ওকে, অন দিস থিংস দ্যাট দে আর বিল্ডিং। সো দ্যাটস দ্য ডাইনামিক্স, দ্যাটস হোয়াট উই আর সিইং, যেটা আমরা দেখছি, এই ডাইনামিক্সটা দেখছি ইন দ্য মার্কেটে, ইজ প্লেয়িং আউট অ্যান্ড উই হ্যাভ টু টেক এ লুক অ্যাট মর্গেজ রেট। আমাদের মর্গেজ রেটের দিকে তাকাতে হবে, কারণ এটি একটি বড় ব্যাপার, ইটস আ বিগ ডিল, বিকজ রাইট নাও দ্য মর্গেজ রেট আর স্টিল অনেক হাই। ওকে, 6% মর্গেজ রেট যদি আপনি ইজ হাই, ওকে, কারণ 6 বছর আগেও এটি অনেক লো ছিল, 0%ও ছিল, রাইট? নাও আপনি যদি এটা কম্পেয়ার করেন, মানে 6% মর্গেজ রেট, ওকে, তাহলে আপনি হিস্টোরিক্যালি কিন্তু এটি খুব লো, ইটস ভেরি লো। তার কারণটা কি? বেশ কিছু না, আপনি এই গ্রাফটি আমি দিয়েছি, আপনি যদি গ্রাফটির দিকে খেয়াল করেন, আপনি 2000 পিছনে যান,
বেশ পিছনে যে 80 দশকে যান আপনি দেখবেন যে মর্গেজ রেট কিন্তু 15%, 18% মর্গেজ রেট ছিল, বাট ওভার দ্য লাস্ট ডেকেড গত এক দশকে ইয়েস 6% ইজ হায়ার, গত এক দশকে এটি 2% 3% নেমে এসেছিল, বাট from that perspective it's high, and this is where we could see a lot of changes যেখানে আমরা আশা করছি মনে করছি আমি যে এখানে অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো when it comes to mortgage rate আগামী বছর 2026। মনে রাখবেন how it's said, কিছুক্ষণ আগে আমি যেটি 1 মিনিট আগে বলেছি যে জেরোম পাওয়েল চেয়ারম্যান অফ ফেডারেল রিজার্ভ, উনি কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংকের, অ্যান্ড ওনার টার্ম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ইট ইজ এক্সপায়ারিং আগামী বছর 2026, এবং প্রেসিডেন্ট ট্রাম্প খুব পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন উনি তাকে রিপ্লেস করবেন জেরোম পাওয়েলকে উইথ সামবাডি, অন্য কাউকে দিয়ে, যার মাধ্যমে উনি ইন্টারেস্ট রেটটি দ্রুতভাবে কমিয়ে আনতে পারবেন, ইউ কাট ইন্টারেস্ট রেট ইন মোর অ্যাগ্রেসিভলি। ওকে, নাও দিস ইন্টারেস্ট রেট যেটি আছে এটি কিন্তু সেট করা হয়ে থাকে ফেডারেল রিজার্ভের মাধ্যমে। ওকে, আমরা যদি এটিকে সরিয়ে দিই ভালো হবে, থ্যাংক ইউ। ওকে, এই যে ফেডারেল রিজার্ভ যে ব্যাংকটি আছে যে রেট যখন তারা কমান, এটা কিন্তু ডাইরেক্টলি মর্গেজ রেটকে এফেক্ট করে না, যার কারণে এটি রাইট ওয়েতে কমে আসে না। দের আর টু ডিফারেন্ট থিংস, মর্গেজ রেট, ফেডারেল রিজার্ভের যে ইন্টারেস্ট রেট এবং মর্গেজ রেট, টু ডিফারেন্ট থিংস, বাট ইনডাইরেক্টলি কিন্তু এটির কারণে মর্গেজ রেট কমে আসে, ইট গোজ ডাউন ইনডাইরেক্টলি, বিকজ যদি ইন্টারেস্ট রেট কমে, ইটস সেট বাই দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, যদি এটা চিপার হয়ে থাকে, সস্তা হয়ে থাকে অন্যান্য ব্যাংকের জন্য লগ্নি করার ক্ষেত্রে, তখন আপনাকে মনে রাখতে হবে ইফ ইউর ব্যাংক ইজ বারোয়িং মানি চিপ অ্যান্ড চিপার ইন্টারেস্ট রেট, তাহলে কিন্তু তারা আপনাকেও লোন দিতে পারবে কম ইন্টারেস্ট রেটে। ওকে, এটি স্বাভাবিক। সো ইফ জেরোম পাওয়েল যদি উনি রিপ্লেসড হয়ে যান, পরিবর্তিত অবশ্যই হবেন মে মাসে, এমন একজনের আসবেন যিনি আসলে খুব শক্তভাবে, খুব দ্রুততার সাথে ইন্টারেস্ট রেট কমাতে চান 2026, লাইক প্রেসিডেন্ট ট্রাম্প সেজ যে হি ওয়ান্টস টু ডু ইট, রাইট? We will see actually what happens. আমরা দেখবো যে আসলে কি হতে যাচ্ছে আগামী বছর, আর what that could really bring down the mortgage rates. Okay, we'll see if we go there. Again, it's all speculation. এগুলো সবই ধারণার মধ্যে পড়ছে, অ্যানালিসিসের মধ্যে পড়ছে, অ্যাকশনটা আসতে আমরা দেখবো, কিন্তু এই সম্ভাব্য জিনিসগুলি তৈরি হয়েছে। বাট all these things have an impact on the supply and demand. আপনাকে মনে রাখবে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের উপরে সবকিছু, ইকোনমিক 101, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, বিকজ ইফ দ্য মর্গেজ রেট গোজ ডাউন, আপনি খেয়াল রাখবেন মর্গেজ রেট যদি কমে আসে, এটার ইম্প্যাক্ট কিন্তু পড়বে বোথ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড দুটোর উপর। হিস্টোরিক্যালি এই 4% মর্গেজ রেট, ওকে, যদি 4% মর্গেজ রেট নেমে আসে, আপনারা কি মনে করেন কি হবে হাউজিং মার্কেটে? হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ গোনা হ্যাপেন? এভরিবাডি, আ লট অফ পিপল, তারা কি করবে? হঠাৎ করে জেগে উঠবেন, তারা বলবে মেবি আমিও একটা বাড়ি এখন দেখতে পারি, অ্যান্ড দে উইল স্টার্ট শপিং অ্যারাউন্ড, তারাও কিন্তু দেখা শুরু করে দিবেন অ্যাগেন, বিকজ নাও ইউ হ্যাভ দ্য মর্গেজ রেট দ্যাটস গোয়িং ডাউন, রাইট? নাও এইটির কারণে হাউজিং কি হবে, ধারণা করুন তো কি হবে? বাড়ির মূল্য অর্থাৎ বাড়ির বিক্রয় মূল্য আরও বেড়ে যাবে। It could cause the housing prices to go up even higher. But that also depend করছে সাপ্লাই অফ দ্য হাউসেস, কি পরিমাণ হাউসের বিদ্যমান আছে বিক্রয়যোগ্য, সেটি যদি কম থাকে বাড়ির দাম আরও বেড়ে যাবে। বিকজ ইফ ইউ আর সিটিং অন এ হাউস অ্যান্ড ইফ ইউ জাস্ট, আপনি যদি খালি মনে করেন যে এই পোর্টেবল মর্গেজ রেট আসলো না, ধরে নিন এটা আসেনি, এই বিলটি পাস হয়নি, কিন্তু and you still have 3.5% mortgage rate, ধরে নেই আপনি লাকি, আপনি 3.5% আছে আপনার শতাংশ mortgage rate. Now if you find out that আপনার এখনকার mortgage rate 6%, কিন্তু এটি যদি হঠাৎ করে নেমে আসে 4%, 4% mortgage rate, নাও আপনি কিন্তু একটা জাম্প দিয়ে উঠবেন, তখন বলবেন ওকে, more people are sitting on their houses, might more be interested, আরও অনেকে তখন ইন্টারেস্ট হবে, ওকে ঠিক আছে 6% না, আমি ক্রয় করেছিলাম 3.5%, এখন নেমে এসেছে 4%, আমার বাড়ির দাম বেড়েছে 5 লাখ টাকা থেকে $1 million, সো ইয়েস আই ক্যান রিফাইন্যান্স ইট অর আই ক্যান সেল ইট এবং মেক মোর মানি অ্যান্ড আই ক্যান বাই অ্যানাদার হাউস। দিস ইজ ওয়ার ইউ হ্যাভ টু ব্যালেন্স দ্য ফ্যাক্টরস, কাইন্ড অফ অ্যান্টিসিপেশন অর অ্যান্টিসিপেট কোথায় যাচ্ছে হাউজিং মার্কেট অ্যান্ড ওয়ার ইটস ক্যান গো। ওকে, যেটি আমাদের একটা ধারণা দিতে পারে। না, ইজ দ্য ইকোনমি continue to feel strong? আমরা যদি মনে করি যে যে নাম্বারগুলো আসছে, পরিসংখ্যানগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, সেই পরিসংখ্যান বলছে আমেরিকার অর্থনীতি যথেষ্ট সবল, জিডিপি ইজ গুড, ওয়াল স্ট্রিট ইজ গুড, ব্যাংকস আর লুকিং ওকে। না, যদি এইটাই হয়ে থাকে,
is the economy, যদি প্রশ্নটা হয়ে থাকে is the economy going to continue feel strong, যেরকম যে আমরা দেখছি, because we have been hearing, এই প্রশ্নই করছি, আমরা শুনছি বিভিন্ন দুটি বিপরীত চরিত্রর কথা আমরা শুনছি অর্থনীতির ক্ষেত্রে, ওকে, and we've been hearing lots of things, right, about the economy. কিছু মানুষ আছেন যারা খুবই স্কেয়ার্ড এবং ভীত সন্ত্রস্ত হচ্ছেন, এবং অন্যরা বলছেন অর্থনীতি ইজ বুমিং, দ্য ইকোনমি ইজ বুমিং। সো আ লট অফ কনসার্ন, there is a lot of questions about inventory also. What is going to happen with the people যারা চাচ্ছেন তাদের বাড়ি বিক্রয় করতে? What is going to happen to the construction? Are we going to see more incentive for builders? Going to go out and build more houses? Then যখন আসছে mortgage rate, who is going to actually lead that better? Federal Reserve Bank, নতুন যিনি আসছেন তিনি, what's going to happen? What's going to do for the interest rate in generally, for the mortgage rates, right? All these questions answer আমরা পাবো কিছুদিনের মধ্যে, কিন্তু all these things are playing big role. This is weird, একটু weird এই কারণে when it comes to making decision, যখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় আসে যে আমরা একটা should we buy a house or not, একটি বাড়ি ক্রয় করব না করব না, এই সিদ্ধান্ত নেওয়ার যখন সময়, instead of look at এই সিদ্ধান্ত যখন আপনি নেবেন বা এই প্রশ্নটি আপনি নিজেকে যখন করবেন, তখন অনেকে কিন্তু অনেক ইকোনমিক ফ্যাক্টর দিকে দেখেন, এবং আমি এটি মার্কেট তদন্ত করে বলছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলে বলছি। ওকে, what would I recommend? ওকে, মনে রাখবেন, I'm nobody, I'm not a financial advisor, I'm just Habib Rahman from TBN24. So since I'm not a financial advisor, you should not take any advice from me. You should always make decisions sitting at home and take financial advisor, professional financial advisors, recommendation. Now, so I'm not a financial advisor. This is just a disclaimer. So এই প্রশ্নগুলো যখন আসে, is that you can look into আপনি তখন যে জিনিসটা সর্বপ্রথম করা উচিত, আপনার পার্সোনাল ফাইন্যান্স ফ্যাক্টরগুলো কি সেটার দিকে আপনি দেখতে হবে। ক্যান ইউ অ্যাফোর্ড এ হাউস? আপনি কি অ্যাফোর্ড করতে পারবেন কিনা একটি বাসা? আপনি মান্থলি পেমেন্টটি অ্যাফোর্ড করতে পারবেন কিনা? আপনি ডাউন পেমেন্টটি অ্যাফোর্ড করতে পারবেন কিনা? আপনি মুভিং কস্ট, যার সাথে অনেক কিছু থাকে, মুভার্স কস্ট, নতুন ফার্নিচার নেওয়া, বাসা সাজানো, আপডেট করা বা আপগ্রেড করা, এই বাসাটিকে ক্যান ইউ অ্যাফোর্ড দিস? যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, go out, buy a house. This is my opinion, okay? And then যদি মর্টগেজ কমে আসে, এবং কমে আসার সম্ভাবনা ভালো সম্ভাবনা আছে, আমি বলবো না যে 5%-এর নিচে আসবে, কিন্তু আগামী 6 মাসে এরকম একটি সম্ভাবনা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ওকে? নাও, মর্টগেজ রেট, আপনি বাড়িটি ক্রয় করলেন, আপনি সব কিছু অ্যাফোর্ড করতে পারছেন, মর্টগেজ রেট কমে আসলো আগামী 4-5 মাস 6 মাস পরে, আপনি তখন রিফাইন্যান্স করতেই পারেন। That's the way you buy a house. That's the way that's the way you can afford it. Okay, because you love it, you are not buying it. Okay, hope যে আপনি এই বাসা দেখেছেন, ভালোবাসা পড়ে গেছেন, এই বাসা আপনাকে ক্রয় করতে হবে। Don't do that. আপনাকে অলওয়েজ ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলো চিন্তা করতে হবে। অনেকে আছেন বাড়ি ক্রয় করেন হোপিং দ্যাট ইউ আর গোয়িং টু মেক মানি। অনেকে বলেন যে আমি বাসা ক্রয় করছি, আই উইল মেক মানি ফ্রম দিস, বিকজ কেন? If you want to buy a house, they make money. আপনি বাড়ি কিনলে বাড়ির দাম বাড়ে, ওকে, they make money. যদি আপনি বাড়ি ক্রয় করতে চান টু মেক মানি, আপনার উচিত হবে রেন্টাল প্রপার্টি কিনা। যদি আপনি বাড়ি কিনতে চান, মনে রাখবেন, buying your house is like a liability. It's going to remove a lot of stress, okay, from your life. যদি আপনি বাড়ি কিনেন, মনে করেন যে আপনি বাড়ি কিনেছেন, আপনি ধনী হয়ে গেছেন, বাড়ি লায়াবিলিটি, কিন্তু আপনি যদি রেন্টাল প্রপার্টি কিনেন, তাহলে কিন্তু আপনি ঠিক থাকবেন। It will remove a lot of stress from your life and it's going to prevent you from, যদি মনে করেন যে অ্যাফোর্ড করতে পারবেন না, আপনি বাড়ি ক্রয় করে ফেলেছেন, it's going to create a lot of stress. There is no question about this. Okay, আর স্পেশালি আপনি যদি অ্যাফোর্ড করতে না পারেন। তার কারণটা কেন বলছে এই কথাটি? অনেকেই আছেন একটা মিস্টেক করে থাকেন, মেনি পিপল মেক দিস মিস্টেক, যখন তারা এই বাড়ি ক্রয় করে থাকেন, তারা মনে করেন হোম ওনারশিপ এটি আপনাকে ধনী করবে, ইট উইল মেক ইউ রিচ। দ্যাট ইজ নট হাউ ইট ওয়ার্কস। এইভাবে এটি কাজ করে না, ওকে? হোম ওনারশিপ আপনাকে মনে রাখতে হবে, ইটস অ্যান এক্সপেন্স। হোম ওনারশিপ একটি খরচ, একটি ব্যয়।
মেবি ইট উইল মেক মানি, আপনার জন্য এটি ভালো অর্থ ফেরত নিয়ে আসবে যখন আপনি ডাউন দ্য ইয়ার্স, আপনি যখন এটি আর রাখবেন না, ডাউন দ্য লাইন সেল করে দিবেন, দ্যাট ওয়েন ইউ সেল দ্য হাউস ইট ইজ তখন when you sell the house, if you live into it, that যেটিতে আপনি ক্রয় করেছেন থাকবেন, আপনি যখন down the line, down few years, 10 years, 5 years later যখন বিক্রি করবেন, it will bring money for you, that's no problem. কিন্তু treat your house like a liability. যদি আপনি একটি বাড়ি ক্রয় করে থাকেন, এই বাড়িতে আপনি থাকবেন, it will not make you rich, it is an expense, it's a liability, এবং you should আপনাকে এটা ট্রিট করতে হবে লায়াবিলিটি হিসাবে। You have to make house or take it as a liability. You have money to invest, যদি আপনার কাছে থাকে, if you have money to invest outside of your house, and now when you do that, you have the recipe to actually build wealth. সেটি রেন্টাল প্রপার্টি হতে পারে, অন্য কিছু হতে পারে, স্টক মার্কেট হতে পারে, it doesn't matter, okay? So lot of changes are coming, অনেক পরিবর্তন আসছে in the housing market. We know the Federal Reserve Bank, তারা এখন স্বীকার করছেন যে হাউজিং মার্কেট সমস্যায় আছে, দে আর ইন দ্য প্রবলেম অ্যান্ড প্রিটি বিগ প্রবলেম। দ্য ফেডারেল রিজার্ভ তারা এই সমস্যার সমাধান করতে পারছেন অফ দ্য হাউজিং মার্কেট। দ্য হাউজিং মার্কেট প্রাইসেস আর গোয়িং টু বি ডিটারমিন, কীভাবে এটি আরও দাম বাড়বে বা কমবে, এটির অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ইজ গোয়িং টু ডিটারমিন দ্য ইকোনমি। হাউজিং মার্কেট প্রাইস সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের উপরে ডিপেন্ড করবে, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড এই নির্ধারিত করে দিবে ইকোনমির অর্থনীতির অবস্থা কোথায় যায়। বাই দ্য ইনভেন্টরি অফ ইয়ার হাউস সেলস অ্যান্ড বাই দ্য মর্গেজ রেট, ওকে, উই ক্যান এক্সপেক্ট, আমরা কি আশা করতে পারি যে অনেক শেক আপ হবে আগামী 2026। এগেন আমি মনে করি অনেক কিছু পরিবর্তন আসতে যাচ্ছে হাউজিং মার্কেটে, বাট বাড়ির দাম কিন্তু বাড়তে থাকবে। এগেন এই প্রোগ্রামটা করার আগে আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে হয়েছিল, যাতে করে আপনারা হঠাৎ করে লাভ দিয়ে না পড়েন। তার কারণ হচ্ছে আগামী বছর যখন আপনি ট্যাক্স ফাইলটি করবেন, এটি কিন্তু অনেক বড় পরিবর্তনের ট্যাক্স ফাইল এবং বিরাট পরিমাণ ভালো পরিমাণ অর্থ অনেকেই ফেরত পাবেন। আপনি যদি সেই মানুষ হয়ে থাকেন যিনি বাড়ি ক্রয় করার চিন্তা করছেন, আপনাকে আপনার সিপিএ ট্যাক্স ফাইলের সাথে এই ব্যাপারটিতে বসে আলাপ করতে হবে। আপনার ট্যাক্স ফাইলটি ভালো রাখতে হবে, ভালো দেখতে হবে। যদি রিফাইন্যান্স করতে চান, সেম প্রসেস। সো অ্যাগেন আমি এই প্রোগ্রামগুলো আপনাদের জন্য করে থাকি যাতে আপনাদের কাছে যথেষ্ট ইনফরমেশন পৌঁছে দিতে পারি এবং যাতে করে আপনারা উপকৃত হন। ওকে, সো এই বছরের শেষ ভিডিওতে আমি খুব বেশি পরিসংখ্যান দিলাম না, বেশ কিছু তথ্য উপস্থাপন করলাম এবং এই সমস্ত তথ্য উপস্থাপন করে যাব, অ্যান্ড আই প্রমিস ইউ আই উইল কিপ ইউ আপ টু ডেট অন দিস ওয়ান। ওকে, নাও চলুন ইমিগ্রেশন ব্যাপারে কিছু আলোচনা করা দরকার, খুব দরকার। প্রথম হচ্ছে আইস যেটি আছে, আইস একটি রিলিজ করেছে অফিসিয়াল 2025 ডিপোর্টেশন স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান। এটি তারা 2025 ডিপোর্টেশন নাম্বার বলছেন, অর্থাৎ আমরা আজকে 26 তারিখ, সো আর 4 দিন মাত্র বাকি আছে এই বছর শেষ হয়ে যায়, তো তাদের পরিসংখ্যান তারা রিলিজ করেছেন। এটি দেখাচ্ছে যে মেজর শিফট, যে হাউ ডিপোর্টেশনস আর হ্যাপেনিং, ডিপোর্টেশন কীভাবে হচ্ছে এবং কী হারে হচ্ছে ইন দ্য ইউএস। ওকে, আন্ডার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বেশিরভাগ ডিপোর্টেশন ইনভলভ ছিল কিন্তু বর্ডার অঞ্চলে। ওকে, কট অ্যাট দ্য বর্ডার। এইটি তারা কী করতেন, তাদের বর্ডার অঞ্চলে ধরতেন, তাদের কুইকলি প্রসেস করতেন, রিমুভ করতেন থ্রু এক্সপেডাইটেড রিমুভাল। দ্যাট সিস্টেম কমপ্লিটলি চেঞ্জ, আপনারা এটি ইতিমধ্যে জেনে গেছেন। with largely the border is closed, তার কারণ হচ্ছে border is closed, completely closed border. ICE এখন কি করছেন, যেহেতু ওইদিকে চাপ নেই, completely focusing enforcement side of inside the country, দেশের ভিতরে। ওকে, না আমরা যখন জানতাম প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ক্রিমিনাল এবং গ্যাং মেম্বারদের ধরা হবে, এটি একটি বড় ব্যাপার ছিল এবং সবাই খুশি হয়েছিলেন। এখন আইস, দিজ আর দ্য গভর্নমেন্ট নাম্বার, যেটি আমি এখন দিব আপনাদেরকে। ইন্টেরিয়র ইনসাইডে অ্যারেস্ট করেছেন, এই মানে যেটি করেছেন সেটি ডাবল হয়ে গেছে। আইস অফিসার নাও অ্যারেস্টিং, মানুষকে ধরছেন বাসা থেকে, ওয়ার্ক প্লেস থেকে, রাস্তা থেকে, শপিং সেন্টার থেকে, পার্কিং লট থেকে। তাদের সুপার মেজরিটি অফ দিস পিপল, বাই দ্য ওয়ে, আর নট ক্রিমিনাল or do not have criminal record. Okay, this is the ISIS tactic 2025 so far now, and for fewer people are now being released. যাদেরকে ধরা হয়েছে তাদের খুব কম সংখ্যক লোকই কিন্তু ছাড়া পেয়েছেন এবং অনেককেই ধরে রাখা হয়েছে কোথায়, ডিটেনশন সেন্টারে, আনটিল ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন। যে পর্যন্ত ডিপোর্টেশন অর্ডার জাজ না দিচ্ছেন সেই পর্যন্ত তাদেরকে ডিটেনশনে রাখা হচ্ছে। অ্যান্ড দ্য ডিটেনশন, এটি এক্সপ্লোডেড, এখন ফুলে ফেপে উঠছে।
আইস নতুন প্রিজন নতুন জেল তৈরি করছে, নতুন ডিটেইনিং সেন্টার তৈরি করছেন, অ্যান্ড ডিটেইনিং পপুলেশন যেটি আছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে এটি কিন্তু বহুগুণে বেড়ে গেছে। রাইট নাও আমি পরিসংখ্যান দেখছিলাম 68,000 68,000 মানুষ আছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে জাস্ট আইস, ওকে। এবং তারা এই মুহূর্তে এই 68,000 মানুষ তারা ডিটেনশন সেন্টারে আছে। দ্যাটস দ্য হাইয়েস্ট নাম্বার ইন ইমিগ্রেশন এভার রেকর্ডেড ইন দিস কান্ট্রি। অ্যান্ড এগেন এই বেশিরভাগ যে ডিটেইনি যারা আছে ইমিগ্রেন্টস তাদের কিন্তু বেশিরভাগ 95% কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, ওকে। জাস্ট টু নো, যাতে করে আপনারা জানেন, তার কারণে অনেকে মনে করবেন আচ্ছা ওকে আমি সেফ, আমার তো কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। নো, ইউ আর নট সেফ। যদি কোনো ঝামেলা থাকে বি কেয়ারফুল, দ্যাটস দ্য হোল পার্ট অফ দিস সেগমেন্ট। অ্যান্ড দ্য ইমিগ্রেন্ট ডিটেইনিজ আর বিং ট্রান্সফার্ড, যাদেরকে ধরা হচ্ছে এদেরকে যাতে সহজে আপনি খোঁজ না পান, তাদের অ্যাটর্নি, তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, তাদেরকে কী করা হচ্ছে, ধরার পরে তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে মাল্টিপল টাইমস। প্রথমে দে উইল টেক ইউ টু দ্য টেক্সাস, দেন লুইজিয়ানা, far from your family, far from your lawyer, and on average যারা আছেন people pass through, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে on average কমপক্ষে এক একজন 3টি ফ্যাসিলিটির মাধ্যমে যাচ্ছেন। অ্যাটলিস্ট তারা 3বার বদলি হচ্ছেন বিভিন্ন জায়গায়, several times a week তাদের ডিপোর্টেশনের আগে আউট অফ দ্য ইউএস, ওকে। নাও ডিপোর্টেশন এটি বেড়ে গেছে বাই দ্য ওয়ে বিশ্বব্যাপী, কিন্তু ইউরোপ, আমেরিকা সব জায়গাতে বেড়ে গেছে, ওকে, উইথ রিমুভালস। এবং আমেরিকাতে আমরা সবাই জানি যে 20টি দেশ আছে, 30টি দেশ আছে বলা হচ্ছে, কিন্তু যে রিমুভাল অর্ডারগুলো আমি দেখছিলাম এবং যে নাম্বার দেখছিলাম তার মধ্যে 100টি দেশ আছে, 100টি বিভিন্ন দেশের লোকজন আছে। অ্যান্ড বেসড অন আইস ওন ডাটা দ্য ইউনাইটেড স্টেটস, এখন আমেরিকা এখন অন ট্র্যাকে আছে, যেখানে ডিপোর্টেশন এই বছর আর 4 দিন বাকি আছে। শুধু ডিপোর্টেশনের সংখ্যা বলছি আমি, ডিপোর্ট করবে 4 লক্ষ ইন এ সিঙ্গেল ইয়ার। দিস ইজ আ রেকর্ড বাই দ্য ওয়ে। দ্যাট উড বি এ রেকর্ড নাম্বার অফ ডিপোর্টেশন। আমি কিন্তু অন্য কোনো কিছু কথা বলছি না, শুধুমাত্র গ্রেফতার এবং রেকর্ড এবং ডিপোর্টেশনের কথা বলছি, ওকে। নাও ট্রাম্পের যত রকম গ্রেফতার আছে সব মিলিয়ে যদি আপনি হিসাব করেন এখন পর্যন্ত তারা আমার মনে হয় 2.4 বিলিয়ন ডিপোর্ট করতে পারবেন। স্টিল নট ইভেন নট 1 something 1.8 or 9, ওকে, যেটি ওবামার 2008 সালের সর্বোচ্চ ছিল 2.9, সো নট ইভেন ক্লোজ, ওকে। নাও দিস ইজ নট স্পেকুলেশন, এটি কোনো বানানো তথ্য নয়, এটি আইসের তথ্য থেকে আমি বলছি। সো ইফ ইউ হ্যাভ ইউর ফ্যামিলি, ইউর ফ্রেন্ডস, ইউর নেইবার্স হু আর এফেক্টেড, লিগাল সার্ভিসটা খুব জরুরি। বিকজ এই ব্যাপারটিতে, গ্রেফতার হওয়ার পরের ব্যাপারটিতে টাইমিং ম্যাটার্স, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও অ্যাসাইলাম কেস নিয়ে একটু আপডেট দিব, কারণ বছরের শেষ এবং অ্যাসাইলাম আমরা 2026-এ কী রকম অবস্থা দেখতে পাচ্ছি সেটি নিয়ে একটু আপডেট দেওয়া খুব জরুরি। ফর ইয়ার্স, বছর পর বছর ধরে মানুষ কিন্তু ধরে নিয়েছেন, যারা অ্যাসাইলাম আবেদন করে থাকেন তারা ধরে নিয়েছে অ্যাসাইলাম হচ্ছে কি আপনি এরকম একটি ব্যাপার, আপনি ফাইল করবেন আপনার কেস, আপনি অপেক্ষা করবেন বছরের পর বছর, আপনার ওয়ার্ক পারমিটটা চলে আসবে, আপনি কাজ করবেন, তারপর আপনি কি করবেন, একটি ঝুলন্ত অবস্থায় থাকবেন, স্টেইং ইন এ লিম্বো ফর এভার। এটি হচ্ছে প্রচলিত ধারণা অ্যাসাইলাম ফাইল করার পরে, ওকে। বাট ইটস নো লঙ্গার লাইক দিস নাও, এটি কিন্তু আর এরকম নেই। It's no longer how it works. Right now, এই মুহূর্তে US গভর্নমেন্ট তাদের কাছে আছে নিয়ারলি কাছাকাছি 4 মিলিয়ন অ্যাসাইলাম কেস, 4 মিলিয়ন অ্যাসাইলাম কেস, অ্যান্ড তারপর আছে ব্যাকলগ। সো 4 মিলিয়ন কেসেস টু ডিল উইথ অ্যান্ড দেন ব্যাকলগ, মনে রাখবেন সেটা। নাও দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি শিফটেড, এখন কমপ্লিটলি শিফট করে ফেলেছে। যারা নতুন করে ফাইল করছেন বা করবেন, যারা পিপল ফাইলিং নাও এই মুহূর্তে ফর মেনি, এবং যারা ইতিমধ্যে রিসেন্টলি সাম্প্রতিক সময়ে ফাইল করেছেন, অ্যাসাইলাম ইন্টারভিউ তাদের জন্য কিন্তু ইজ হ্যাপেনিং ফাস্ট, রিয়েলি মাচ ফাস্টার। ইন সাম কেসেস কয়েক মাসের মধ্যে হচ্ছে। আর হিয়ার ইজ দ্য কি পয়েন্ট, যেই ইন্টারভিউয়ার যারা করছেন দিজ ইন্টারভিউস, যেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটের জন্য কোয়ালিফাই করেন কি না করেন তা দেখার আগেই হচ্ছে, অর্থাৎ উইথিন 90 days। অ্যান্ড এটি হচ্ছে ইচ্ছাকৃত, দিস ইজ ইন্টেনশনাল। লক্ষ্যটি কি? দ্য গোল ইজ টু রিমুভ দ্য কেসেস, যত দ্রুত সম্ভব কেসগুলোকে সিস্টেম থেকে রিমুভ করে দেওয়া যায়, অ্যান্ড টু ডিসকারেজ
অর্থাৎ আপনাকে কিভাবে নিরুৎসাহিত করা যায়, স্পেশালি যেই কেসগুলো খুবই দুর্বল, ডিসকারেজ উইকার স্পেকুলেটিভ অ্যাসাইলাম ফাইলিংস, যেই সমস্ত অ্যাসাইলাম দুর্বল সেগুলো তারা না দেখে বাতিল করে দিচ্ছেন ফ্রম দ্য বিগিনিং। ওকে, সো অ্যাট দ্য সেম টাইম যারা জাজ আছেন বিভিন্ন জায়গায় তারা এনকারেজ করছেন, দে বিং এনকারেজ, জাজদেরকে উৎসাহিত করা হচ্ছে যাতে করে তারা এটাকে বলে টু pre-termit asylum case. Pre-termit means case ends before even a full hearing. কোনো কেস আসলো, এটার ফুল হিয়ারিং এর আগেই জাজরা এটি ডিসমিস করে দিচ্ছেন এবং এটিকে এনকারেজ করছে বর্তমান গভর্নমেন্ট, দ্য ইউএস গভর্নমেন্ট। The reason the government use this, it's use of safe third countries. তারা কি বলছেন? তারা বলছেন, সরকার বলছেন, the Trump administration, the use of safe third country. কেন? তারা এই অংশটি বোঝা খুব দরকার। দে মে সে ইউ ক্যান, আপনি অ্যাসাইলাম ফাইল করেছেন, আপনি নিজের দেশে সেফ ফিল করছেন না, আমরা তোমাকে আমেরিকাতে রাখতে পারছি না, কিন্তু আমরা তোমার অ্যাসাইলাম কেস নিয়েছি, তোমাকে আমরা গুয়াতেমালা, এল সালভাদর বা অন্য কোনো দেশে পাঠিয়ে দিচ্ছি, আমেরিকাতে আমরা তোমাকে রাখতে পারছি না এই মুহূর্তে। দিস ইজ দ্য নিউ টেকনিক বাই দ্য ওয়ে, ওকে, অ্যান্ড উই আর গোয়িং টু শিপ ইউ দেয়ার, আমরা তোমাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি। নাও যদি এটা সত্যি হয়ে থাকে, if that happens to you, আপনার ক্ষেত্রে বা আপনার, your lawyer now has to prove, আপনার লয়ারকে প্রুভ করতে হবে যে আপনার ওখানে যাওয়াটা হবে খুব ডেঞ্জার আপনার লাইফের জন্যে, আর আপনার হোম কান্ট্রিতে যাওয়া তো অবশ্যই ভয়ানক ব্যাপার। দে অলসো হ্যাভ টু প্রুভ যে আপনি কিন্তু খুব সেফ না যেখানে তারা পাঠাচ্ছেন, কারণ আপনি এখানে ভাষা বুঝেন না, কিছু বুঝেন না, কালচার বুঝেন না, নাথিং। দ্য ইউএস ওয়ান্টস টু সেন্ড ইউ টু দিস প্লেসেস। দ্যাট মিনস তাদের আর্গুমেন্ট হবে, দ্যাট মিনস দ্য আর্গুইং অ্যাসাইলাম উইথহোল্ডিং অফ রিমুভাল, ওকে, যারা লয়ার আছেন, এবং কনভেনশন এগেনস্ট টর্চার অ্যাক্রস মাল্টিপল কান্ট্রিজ। এনিওয়ে, দিজ আর লিগাল টার্ম। অ্যান্ড নাও অ্যানাদার লেয়ার, আরেকটি লেয়ার, সেটি কি? যদি জাজ বিশ্বাস করেন, ইফ দ্য জাজ বিলিভস বেসড অনলি অন ইউর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, অনলি মাত্র আপনার অ্যাসাইলাম দেখে তারা বিশ্বাস করেন যে দের ইজ নো লিগাল প্যাথ, আপনার অ্যাসাইলাম কেসের আসলে কোনো লিগাল প্যাথওয়ে নেই, কোনোভাবে এটাকে অ্যাপ্রুভ করা যাচ্ছে না বা যাবে না, যদি তারা দেখে বুঝে ফেলেন রাইট হতে, এই কেস সাথে সাথে তারা শেষ করে দিবেন। দিস ক্যান এন্ড আর্লি, ওকে, নো টেস্টিমনি, নো ফুল হিয়ারিং, no nothing, and the purpose of this is very simple. কি কারণটি খুবই সিম্পল, মুভ কেস ফাস্টার, যত দ্রুত সম্ভব কেসগুলো মুভ করো, যত দ্রুত সম্ভব ব্যাকলগ যেটি তৈরি হচ্ছে এটিকে শেষ করো, ক্লোজ আউট দিস কেসেস। সো দ্যাটস হিয়ার ইজ দ্য রিয়ালিটি অফ অ্যাসাইলাম, and you know that's the reality যেটি আমি আপনাকে বললাম। অ্যাসাইলাম হ্যাজ নট গান, অনেকে মনে করবে অ্যাসাইলাম কি শেষ হয়ে গেছে? না, অ্যাসাইলাম শেষ হয়নি। Not in 2025, it's not going to end in 2026, but it is much harder now. It requires, it প্রয়োজন পড়বে সিরিয়াস লিগাল স্ট্র্যাটেজি ফ্রম ডে ওয়ান। আপনি যদি ওই ব্যক্তি হয়ে থাকেন, সম্পত্তি ফাইল করেছেন বা করছেন বা করবেন, আপনার একটা সিরিয়াস লিগাল স্ট্র্যাটেজি থাকতে হবে ফ্রম ডে ওয়ান। ইফ ইউ আর ফাইলিং অ্যাসাইলাম অলরেডি, মানে ফর অ্যাসাইলাম অলরেডি ইন ইমিগ্রেশন কোর্ট, আপনি যদি ফাইল করে থাকেন, আপনি যদি ইমিগ্রেশন কোর্টে থাকেন, আপনিও ওই দলে আছেন, মানে দিস ইজ এই প্রসেস আপনি কোনোভাবেই লাইটলি আর নিতে পারবেন না। গাঁজাখুরি গল্প এখন আর চলবে না। সো মেক শিওর ইউ হ্যাভ এ সলিড কেস। সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শেষ করছি, কারণ আগামী সপ্তাহে যখন আপনাদের সাথে দেখা হবে তখন থাকবে 2026। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী বছরের শুভকামনা রইল সবার জন্য। দেখা হবে আগামী বছর সবার সাথে। বিদায় নিচ্ছি এখনকার মতো, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।